সংবাদের শুরুতে জানাবো কয়েকটি গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রকে কঠোর হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। জানাবো গাজা আমাদের নয়, ফিলিস্তিনিদের, বলছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী। থাকছে মার্কিন সামরিক বাহিনীর দক্ষতা নিয়ে প্রশ্ন। পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে বলছে ইলন মাস্ক। এবং সর্বশেষ থাকছে ডক্টর ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, জড়িত ভারতীয় গণমাধ্যম। এখন বিস্তারিত। পারমাণবিক অস্ত্রের ভয় দেখিয়ে আলোচনায় বাড়তি সুবিধা পাওয়ার কোনো ইচ্ছা নেই উত্তর কোরিয়ার, বরং নিজেদের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তা রক্ষার জন্যই এসব অস্ত্র তৈরি করা হয়েছে বলে জানিয়েছে পিয়ংইয়ং। শনিবার এক কড়া বিবৃতিতে মার্কিন যুক্তরাষ্ট্র তার মিত্রদের এই বার্তা জানায় উত্তর কোরিয়া। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। বিবৃতিতে উত্তর কোরিয়া জানায় তাদের পারমাণবিক শক্তি যুদ্ধের জন্য প্রস্তুত এবং শত্রুপক্ষের যে কোনো উস্কানির কঠোর জবাব দিতে সক্ষম। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম KCNA প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, খুব স্পষ্টভাবে জানাতে চাই, পারমাণবিক অস্ত্র দিয়ে কারো স্বীকৃতি পাওয়া বা দর কষাকষির কোনো আগ্রহ আমাদের নেই। আমাদের লক্ষ্য একটাই, দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং শত্রুপক্ষের যে কোনো হুমকি প্রতিহত করা। এদিকে এই বিবৃতিটি এসেছে এমন এক সময় যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা হোয়াইট হাউসে এক বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করেছেন। বৈঠক শেষে এক যৌথ বিবৃতিতে দুই নেতা বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তারা কোরীয় উপদ্বীপে সম্পূর্ণ পারমাণবিক নিরস্ত্রীকরণ নিশ্চিত করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন। তবে ট্রাম্প প্রশাসন যেখানে কূটনীতিক সংলাপের মাধ্যমে উত্তর কোরিয়াকে নিরস্ত্রীকরণে বাধ্য করতে চায়, সেখানে পিয়ংইয়ং এর সম্পূর্ণ ভিন্ন বার্তা দিচ্ছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে, যুক্তরাষ্ট্রের যে কোনো শর্ত মেনে নেওয়ার প্রশ্নই আসে না। আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক শক্তি আরও জোরদার করব। উত্তর কোরিয়ার এই কঠোর অবস্থান ট্রাম্পের জন্য একটি বড় কূটনৈতিক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। প্রথম প্রেসিডেন্ট মেয়াদে কিম জং উনের সঙ্গে কয়েক দফা বৈঠকে বসেছিলেন ট্রাম্প, যেখানে আংশিক নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে দ্বিতীয় মেয়াদে এসে উত্তর কোরিয়া সে পথ থেকে সরে এসেছে। শুক্রবার এক বক্তব্যে ট্রাম্প উত্তর কোরিয়ার সঙ্গে সংলাপ চালিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেন। তিনি দাবি করেন, কিমের সঙ্গে আমার ভালো সম্পর্ক রয়েছে। আমরা অতীতে একাধিকবার বৈঠক করেছি এবং ভবিষ্যতে আলোচনার দ্বার খোলা থাকবে। তবে ট্রাম্পের এই ইতিবাচক মনোভাবের বিপরীতে উত্তর কোরিয়া কঠোর বার্তা স্পষ্ট করছে, তারা আপোষের পথ থেকে সরে এসে শক্তির মাধ্যমে নিজেদের অবস্থান বজায় রাখতে চায়। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা উত্তর কোরিয়ার সাম্প্রতিক বিবৃতির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, উত্তর কোরিয়া যদি পারমাণবিক অস্ত্র কর্মসূচি আরও শক্তিশালী করার দিকে যায়, তাহলে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা হুমকির মুখে পড়বে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপ পুনরায় শুরুর কোনো আগ্রহ দেখাচ্ছে না পিয়ংইয়ং, বরং তারা নিজেদের সামরিক শক্তি আরও বাড়ানোর প্রতিশ্রুতি দিচ্ছে। বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার এই কঠোর বার্তা মূলত দুটি কারণে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র তার মিত্রদের বোঝানো যে পিয়ংইয়ং এখন আর নিষেধাজ্ঞার চাপে নত হওয়ার পক্ষে নেই। দেশটির অভ্যন্তরীণ জনগোষ্ঠীর কাছে শক্তি প্রদর্শনের মাধ্যমে সরকারকে আরও জনপ্রিয় করা। এছাড়া উত্তর কোরিয়ার এই বার্তা কূটনীতিকভাবে নতুন উত্তেজনার জন্ম দিতে পারে। যুক্তরাষ্ট্র যদি আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, তবে পিয়ংইয়ং আরও আগ্রাসী হয়ে উঠতে পারে। অন্যদিকে যদি কোনো সামরিক সংঘাতের পরিস্থিতি সৃষ্টি হয়, তবে এশিয়া ও বিশ্বব্যাপী নিরাপত্তা সংকট আরও ঘনীভূত হবে। বস্তুত উত্তর কোরিয়ার এই বিবৃতি স্পষ্ট করছে যে তারা যুক্তরাষ্ট্রের চাপে মাথা নত করবে না এবং পারমাণবিক শক্তি দিয়ে নিজেদের অবস্থান সুসংহত করতে চায়। এখন প্রশ্ন হচ্ছে, ওয়াশিংটন কিভাবে এই নতুন চ্যালেঞ্জের মোকাবেলা করবে। গাজা আমাদের নয়, ফিলিস্তিনিদের, বলছে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পরিস্থিতি আবার একটি গুরুত্বপূর্ণ মোড়ে পৌঁছেছে, যখন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা দখল করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। এই প্রস্তাবটি ট্রাম্পের শতাব্দী চুক্তি পরিকল্পনার অংশ হিসেবে উঠে আসে, যা মূলত ইসরায়েলি এবং ফিলিস্তিনি অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে আলোচনার অংশ ছিল। কিন্তু এখন এই পরিকল্পনাটি তীব্রভাবে বিতর্কিত ও ফিলিস্তিনিদের পক্ষ থেকে তা প্রত্যাখ্যাত হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ওলমার্ট বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র আশা করছে যে ইসরায়েল গাজা উপত্যকা তাদের হাতে তুলে দেবে, কিন্তু আমরা তা করতে পারি না, কারণ গাজা আমাদের নয়, গাজা ফিলিস্তিনিদের। তিনি আরও উল্লেখ করেন, গাজা উপত্যকার পুনর্গঠনে যুক্তরাষ্ট্রের সহায়তা তিনি স্বাগত জানাবেন, তবে তার শর্ত একটাই, গাজা অবশ্যই ফিলিস্তিনিদের ধারা এবং ফিলিস্তিনিদের জন্যই পুনর্নির্মাণ করতে হবে। এর মাধ্যমে তিনি স্পষ্টতই ইসরায়েলের অবস্থান তুলে ধরেছেন, যা গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন প্রশ্ন উত্থাপন করেছে।
উল্লেখ্য, এহুদ ওলমার্ট যিনি 2006 সালে লিকুদ পার্টি থেকে বেরিয়ে এসে নিজের রাজনৈতিক পথ তৈরি করেছিলেন, দীর্ঘদিন ধরে ইসরায়েলের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যার বক্তব্য তিনি গাজা উপত্যকাকে ইসরায়েলের অংশ হিসেবে দেখা না হওয়ার ব্যাপারে এক প্রকার দৃঢ় অবস্থান নিয়েছেন। এটি মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার ক্ষেত্রে একটি বিশাল সংকেত, যেখানে একদিকে ইসরায়েলি সরকারের পক্ষ থেকে অঞ্চলটি দখল করার উদ্যোগ থাকলেও অন্যদিকে ফিলিস্তিনিদের স্বাধীনতার দাবিও অপরিবর্তিত রয়ে গেছে। পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুবই বাজেভাবে হেরে যাবে বলছে ইলন মাস্ক। মার্কিন ধনকুবের ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপদেষ্টা ইলন মাস্ক দেশটির সেনাবাহিনীর অদক্ষতার সমালোচনা করে বলেছেন, পরবর্তী যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র খুব বাজেভাবে হেরে যাবে। ট্রাম্পের অধীনে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সির প্রধান পদে নিয়োগ পাওয়া মাস্ক নিজের এক্স পেজে বিশ্বের সবচেয়ে বড় বাজেটের সেনাবাহিনীকে অদক্ষ অযোগ্য বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, আমেরিকার অস্ত্র কর্মসূচি সম্পূর্ণভাবে পুনর্নির্মাণ করা প্রয়োজন। বর্তমান কৌশল গতকালের যুদ্ধের জন্য উচ্চমূল্য অল্প সংখ্যক অস্ত্র তৈরি করা। ইলন মাস্ক লিখেছেন, যদি সামরিক বাহিনীতে তাৎক্ষণিক এবং নাটকীয় পরিবর্তন করা না হয়, তাহলে আমেরিকা পরবর্তী যুদ্ধে খুব খারাপভাবে হেরে যাবে। এই ধনকুবের দীর্ঘদিন ধরে মার্কিন প্রতিরক্ষা খাতের অদক্ষতার তীব্র সমালোচক। তিনি যুক্তি দিয়ে আসছেন যে অতিরিক্ত আমলাতন্ত্র এবং পুরনো সামরিক কৌশল জাতীয় নিরাপত্তাকে দুর্বল করছে। ইলন মাস্ক এর আগে গত 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়েস্ট পয়েন্টে ইউনাইটেড স্টেট মিলিটারি একাডেমিতে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করার সময় পরবর্তী যুদ্ধগুলোতে ড্রোন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ভূমিকার উপর জোর দিয়ে বলেছিলেন, ইউক্রেনের বর্তমান যুদ্ধটি এর মধ্যে একটি ড্রোন যুদ্ধে পরিণত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক বাহিনীর জন্য বিশ্বের সবচেয়ে বড় বাজেট নির্ধারণ করে। বর্তমানে মার্কিন সামরিক বাহিনীর বার্ষিক বাজেটের পরিমাণ $850 বিলিয়ন। এই সামরিক বাজেটের একটা বড় অংশ ব্যয় হয় পশ্চিম এশিয়া অঞ্চলে পরিচালিত যুদ্ধ ও আগ্রাসন চালানোর কাজে। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প 2018 সালে তার পূর্ববর্তী শাসনামলে এক বক্তব্যে অভিযোগ করেছিলেন যে আমেরিকা পশ্চিম এশিয়া অঞ্চলে $7 ট্রিলিয়ন খরচ করেছে, কিন্তু বিনিময়ে কিছুই পায়নি। ডক্টর ইউনূসের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আওয়ামী লীগ, জড়িত ভারতীয় গণমাধ্যম। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে জঙ্গি নেতা হিসেবে উপস্থাপনের জন্য কোটি কোটি ডলার খরচ করা হচ্ছে এবং এর সঙ্গে ভারতীয় গণমাধ্যম জড়িত বলে মন্তব্য করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম। আজ শনিবার জাতীয় প্রেস ক্লাবে 24-এর গণঅভ্যুত্থান নিয়ে জেএম রাজীব হোসেনের দ্রোহের গ্রাফিতি 24-এর গণঅভ্যুত্থান এবং প্রকাশনা উৎসবে তিনি কথা বলেন। শফিকুল আলম বলেন, পতিত স্বৈরাচার আওয়ামী লীগ চোরতন্ত্র গুমের জননী বাংলাদেশের ন্যারেটিভকে চ্যালেঞ্জ করতে চাচ্ছেন। বারবার ওদের মেসেজগুলো দেখেন, 3000 পুলিশ মারা গেছেন। ওদের কাছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস হল জঙ্গি লিডার। এটি খুবই ওয়েল অর্কেস্ট্রেট ক্যাম্পেইন। ইন্ডিয়ার মিডিয়া এটার সঙ্গে জড়িত। মিলিয়ন অফ ডলার খরচ করছে হাসিনার অলিগারগুলো। পতিত সরকার নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, বিশ্বকে বোঝাতে চাচ্ছে তুমি যেটাকে গণঅভ্যুত্থান বলতে বলছো সেটা আসলে গণঅভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে। প্রেস সচিব বলেন, বাংলাদেশের ইতিহাস বদলের চেষ্টা হয়েছে। আওয়ামী লীগ সরকারের 15 বছরে 1974 সালে দুর্ভিক্ষ নিয়ে গবেষণা ও লেখা প্রকাশিত হয়নি। তিনি বলেন, যে আফতাব আহমেদ বাসন্তীর ছবি তুলেছেন তিনি রহস্যজনকভাবে মারা গেছেন, কেউ তদন্ত করেনি। রক্ষী বাহিনীর হাতে 30,000 লোক মারা গিয়েছিল। 15 বছর ধরে ইতিহাস মুছে নতুন ইতিহাস ছাপানোর চেষ্টা হয়েছে। শোষণ করার মূল হাতিয়ার ইতিহাস ভুলিয়ে দেওয়া। যে নিপীড়নকারী সে নিজেকে নিপীড়নের শিকার বলে জাহির করেছে।